আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা সবাই? আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমার প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু কষ্ট করে জানাবেন যে আমাদের যে বোর্ড আছে সেই বোর্ড কি ক্লিয়ার কিনা, এবং আমাদের এই বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আমি আপনাদের সকলকে আজকের এই খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ক্লাসটাতে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা সবাই? আসসালামু আলাইকুম। আবার একটা সালাম দিয়ে শুরু করি। অনেকদিন পর আপনাদের সাথে কিন্তু ক্লাসের একটা সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো সেই পার্সপেক্টিভ থেকে যদি বলা যায়, আমাদের আজকের ক্লাসটা খুবই দুর্দান্ত হতে চলেছে। আজকের ক্লাসটাতে আমরা অনেক ধরনের এমসিকিউ সলভ করব। এটা হতে পারে বাংলাদেশ বিষয়াবলী, এটা হতে পারে আন্তর্জাতিক, এটা হতে পারে সাম্প্রতিক, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, যারা যারা যুক্ত হচ্ছেন সবাই একটু কষ্ট করে আমাদের আজকের ক্লাসটা একটু শেয়ার করে দেন, এবং আমাদের প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আপনাদের যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে একটু আজকে নক করে জানিয়ে দেন যে মঈন স্যার ক্লাসে চলে এসেছে, সবাই ক্লাসে চলে আসো। ওকে, আমাদের সাথে হাফসা যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা যুক্ত হচ্ছেন প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। এবং শেয়ার করার পাশাপাশি আপনারা আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে এভাবে @ লিখে আপনারা হাইলাইট করে দিতে পারেন। তাহলে আপনাদের যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই কিন্তু আমাদের এই কমিউনিটির সাথে যুক্ত হতে পারবে, এবং সবাই কিন্তু আজকের ক্লাসটা এনজয় করতে পারবে। আমি আবারও বলে রাখি, আমাদের আজকের ক্লাসটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা টপিকের উপর ভিত্তি করে হচ্ছে, এবং এটা র্যান্ডম অনেকগুলো প্রশ্ন আমরা সলভ করব। 49তম বিসিএস এর কিছু প্রশ্ন আছে, আরো কিছু র্যান্ডম প্রশ্ন আছে। আমরা আজকে দেখবো যে আমাদের প্রিয় শিক্ষার্থীরা কারা কারা পড়াশোনার সাথে আছে এবং তারা কিভাবে পড়াশোনার সাথে আছে, সবকিছু নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। ওকে ওকে, অনেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে অলরেডি। আমাদের সাথে মাশাআল্লাহ অলরেডি 72-76 জনের মতো যুক্ত হয়েছেন। তো যারা যারা প্রিয় শিক্ষার্থীরা যুক্ত হয়েছেন অলরেডি এবং যুক্ত হচ্ছেন, সবার কাছে একটাই আবদার, সেটা হচ্ছে আপনাদের সকল ফ্রেন্ড সার্কেলদেরকে আজকে ক্লাসটাতে ইনভাইট করে দিবেন। আমি বেশ কিছুদিন একটু ঝামেলায় ছিলাম, বিভিন্ন ক্লাস কার্যক্রম নিয়ে একটু ঝামেলায় ছিলাম, বাট আলহামদুলিল্লাহ যে আমরা আজকে খুব সুন্দরভাবে আমাদের আজকে ক্লাসটাতে আবার উপস্থিত হতে পেরেছি। এবং আজকে আমরা সাধারণ জ্ঞানের কিন্তু কিছু টেকনিক শেয়ার করবো আপনাদের সাথে, যে কিভাবে সাধারণ জ্ঞানের কন্টেন্টসগুলা, এমসিকিউগুলোকে আপনি খুব ইজি ওয়েতে মনে রাখতে পারেন, সবগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব। ওকে ওকে, ভেরি গুড। যারা যারা যুক্ত হচ্ছেন প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু কষ্ট করে আমাদের আজকে ক্লাস একটু শেয়ার করে দিবেন। খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে চলেছে আজকে। অনেকে আপনাকে আমাদের পেজে বারবার বলেছেন যে মঈন স্যারের ক্লাস দেন, মঈন স্যারের জিকে ক্লাস চাই। তো তারই পার্সপেক্টিভ থেকে আমরা আবার ক্লাসগুলো নিয়ে আসলাম। আজকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে আমরা আলোচনা করব, কিন্তু আলোচনার আগে যে আলোচনা সেটা হচ্ছে একটু ফ্রেন্ডদেরকে জানিয়ে দেন। আমরা 2 মিনিটের মধ্যে আমাদের ক্লাসে ঢুকবো, আমরা কিন্তু বেশি সময় নেব না। আমরাও একটু শেয়ার করে দিলাম, পরে বলে যে মঈন স্যার নিজে শেয়ার করে না, খালি শেয়ার করতে বলে। ঠিক আছে, আচ্ছা। তো যেমনটা আপনারা চেয়েছিলেন যে র্যান্ডম টপিকের উপরে কিছু ক্লাস, অর্থাৎ যে কোনো টপিক হতে পারে সেটা, সেই ক্লাসগুলো নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। তো আজকে ক্লাসটা যারা যারা করবেন অবশ্যই খুবই 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 বেনিফিটেড হবেন ইনশাল্লাহ। ওকে ওকে, তাহলে আমি আশা করছি যে আপনারা সবাই আজকে ক্লাসটাতে যুক্ত হচ্ছেন এবং আপনাদের সকল ফ্রেন্ড সার্কেলদেরকে আজকে ক্লাসটাতে ইনভাইট করে দিচ্ছেন। ইনভাইট করলেই কিন্তু ভালো। হ্যাঁ, ওকে, তাহলে সবাই একটু বলেন যে সবাই কি রেডি কিনা। রেডি হলে কিন্তু আমরা ক্লাসের দিকে চলে যাব। আমাদের সাথে হচ্ছে জাহারুল হক ভাই আছেন, বলেছেন নিবন্ধন সার্কুলার কবে দিবে? খুবই শীঘ্রই, এটা আমরা শুনছি, এবং খুবই শীঘ্রই কিন্তু এটা সার্কুলার হওয়ার কথা আছে। আচ্ছা, আফসানা মিমি আছেন আমাদের সাথে, সোহরাব হোসেন আছেন আমাদের সাথে যুক্ত আছেন আরো অনেকেই। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা যারা যুক্ত হচ্ছেন সবাই খুবই দ্রুত আমাদের সকল ফ্রেন্ড সার্কেলদেরকে আজকে ক্লাসটাতে ইনভাইট করে দিতে হবে, না হলে কিন্তু আমাদের আজকে ক্লাসটা জমবে না কিন্তু। হ্যাঁ, জমবে না, না জমলে কিন্তু ক্লাসটা মজা হবে না। সবাই একটু কষ্ট করে আজকে আমাদের সকল ফ্রেন্ড সার্কেলদেরকে একটু হাইলাইট করে জানিয়ে দেবো যে আমরা আজকে ক্লাসে চলে আসছি। আচ্ছা, রুবেল আছে নাটোর থেকে। আচ্ছা, বলে ফেলেন তো কে কোন জেলা থেকে আছেন, তাহলে আমরা এখনই ক্লাসের দিকে চলে যাচ্ছি। আপনারা একটু কমেন্ট করতে করতে আমরা দেখি যে আমাদের কমিউনিটিটা কত বড় হয়েছে আলহামদুলিল্লাহ। কে কোন জেলা থেকে আমাদের এই ক্লাস কার্যক্রমগুলো দেখছেন প্রতিনিয়ত, সবাই একটু জানান। যেমন রুবেল হোসেন আছেন নাটোর থেকে আছেন, রুবেল হোসেন, মাশাআল্লাহ। ওকে, রেডি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকলিমা আছেন আমাদের সাথে, জনতা আফরিন আছেন। আকলিমা অনেককে মেনশন করেছেন, অনেক ধন্যবাদ। যারা যারা যুক্ত হয়েছেন সবাই একটু বুলেটের মতো মেনশন করেন তো, যারা পড়াশোনা করে না তাদেরকে ধরে নিয়ে আসেন আজকে ক্লাসটায়। আসফিকাকে অনেক ধন্যবাদ আজকে ক্লাসটা মেনশন করার জন্য, হাইলাইট করার জন্য। ওকে 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 ওকে, ভেরি গুড। ঈদের আগে ইনশাল্লাহ সার্কুলার পাবেন, আমাদের ছোট দাদু কিন্তু সব আপডেট দিয়ে দিচ্ছে আমাদের কমেন্টে, অনেক ধন্যবাদ। আচ্ছা, মারুফা আছেন রাজশাহী থেকে, ভেরি গুড। ওকে, আমাদের 100-এর কাছাকাছি স্টুডেন্ট চলে আসছে। তাহলে আমরা সবাই একটু কষ্ট করে বলি রেডি হলেই কিন্তু এখন আমরা রেডি করে দিচ্ছি।
এবং আমাদের সবগুলো এমসিকিউ আজকে দেখেন কতগুলো এমসিকিউ আপনাদের জন্য নিয়ে আসছি। দেখেন এই যে কতগুলো এমসিকিউ নিয়ে আসছি আপনাদের জন্য, এই সবগুলো এমসিকিউ ইনশাল্লাহ আমরা আজকে ডিটেইলসে আলোচনা করব এবং সবগুলো এমসিকিউর বিস্তারিত জানার চেষ্টা করব। এই লাস্ট ক্লাসে কিন্তু আমরা আপনাদের জন্য দেখেছেন আপনারা যে সংবিধানের ক্লাসগুলো নিয়েছিলাম। তো সংবিধানের উপরে আজকে একটা প্রশ্ন আছে, দেখি আপনারা পারেন কিনা। সংবিধানের উপরে 2টার মতো প্রশ্ন আছে, আমরা আজকে দেখবো যে সবাই কি পারে কিনা। রেডি তো? রেডি তো? একটু দ্রুত কমেন্ট করেন রেডি কিনা। খাতা কলম কি রেডি? ভেরি গুড ভেরি গুড, সবাই বলেছেন রেডি 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 রেডি। ওকে আচ্ছা, রাতুল স্যার বলেছেন রেডি। তারপর আমাদের সাথে আছেন আশফিয়া বলেছেন রেডি। আব্দুল্লাহ আছেন পটুয়াখালী থেকে, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, যারা যারা যুক্ত আছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে ক্লাসটাতে। ওকে 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 ওকে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা স্যার, সাউন্ডের সমস্যা হচ্ছে কেন? এটা তো হওয়ার কথা না, একটা সেকেন্ডের মধ্যে সাউন্ড শেষ করে ফেলবে। আচ্ছা, আমি আশা রাখছি যে এখন সাউন্ডের আর ঝামেলা থাকবে না, একদম ঝকাঝক ফকাফক। ওকে ভেরি গুড, সাউন্ড ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলেন এবার শুরু করে দিই, আর লেট না করি। 1 নম্বর প্রশ্ন, একদম আশফিকা কবির একটু বলবেন সাউন্ড ঠিক আছে কিনা। 1 নম্বর প্রশ্ন, 1 নং প্রশ্ন। 1 নং প্রশ্নটা কিন্তু সংবিধানের উপর, এবং সংবিধানের উপর আপনাদের উপর একটা ক্লাস নেওয়া হয়েছে, আমি নিজেই নিয়েছি। তাহলে আজকে এই প্রশ্নটা কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না। প্রশ্নটা দেখেন, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিল? ওরে আল্লাহ, এই প্রশ্নটা কিন্তু একদম ইজি। আপনারা একটু আনসার করতে থাকেন, এটা খুব ইজি প্রশ্ন। আমি একটু ব্যাখ্যাটা ছোট্ট করে দিয়ে দিই। এই সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল 34 জন, যার মধ্যে 33 জন ছিল পুরুষ, 33 জন ছিল পুরুষ এবং 1 জন ছিল নারী। আমরা পড়েছিলাম কিন্তু, তাই না? এবং এই 1 জন নারীর পাশাপাশি 1 জন ছিল বিরোধী দলীয় নেতা। আজকে খুবই র্যাপিড আনসার হবে, সবাই একটু আনসার করেন দ্রুত। বিরোধী দলীয় নেতা ছিল একজন বিরোধী দলীয় নেতা ছিল, যার নাম কি ছিল? যার নাম ছিল সুরঞ্জিত সেনগুপ্ত। যার নাম ছিল সুরঞ্জিত সেনগুপ্ত। এখন এই যে একজন নারী সদস্য, তার নাম কি? তার নাম কি সাজেদা, তার নাম কি তামান্না, সোনিয়া নাকি রাজিয়া? কোনটা হবে? আমরা সবাই জানি যে তার নাম হচ্ছে রাজিয়া আক্তার বানু বা রাজিয়া বানু। এই যে উনি হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য। এই সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়েছিল কবে? গঠিত হয় কবে? এটা গঠিত হয় 11 এপ্রিল। 11 এপ্রিল, এবং এটার কিন্তু প্রথম অধিবেশন বসেছিল 17 এপ্রিল। তো আপনারা এই সংবিধান প্রণয়ন কমিটিটি একটু ভালো করে পড়বেন। এই সংবিধান প্রণয়ন কমিটির যিনি প্রধান ছিলেন, এই প্রধানের নাম হচ্ছেন ডক্টর কামাল সাহেব। বর্তমানে কিন্তু তিনি কিন্তু জীবিত আছেন এবং তিনি কিন্তু একটা রাজনৈতিক দল লিড দিচ্ছেন। ওকে, আমি আশা করছি যে এখন সবকিছু ক্লিয়ার। কারণ কি? আচ্ছা, আমি একটু দেখছি। হ্যাঁ, একটা পি করে একটা সাউন্ড তো আছে। আচ্ছা, সবাই একটু কোশ্চেনটা আনসার করেন। ভেরি গুড ভেরি গুড, সবাই রাইট আনসার করেছেন, মাশাআল্লাহ। ভেরি গুড ভেরি গুড, সবাই এটা খুবই সুন্দর একটা আনসার করেছেন। আপনাদের সকলকে আমি আজকের ক্লাসটাতে আবার অভিনন্দন এবং আবারও স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা যারা যারা যুক্ত হচ্ছেন সবাই একটু কষ্ট, আমাদের ভয়েস কি ক্লিয়ার আছে কিনা? আমি আশা করছি যে আমাদের ভয়েস ক্লিয়ার। একটু নয়েজ প্রবলেম হচ্ছে, এটা সত্য। এটা হয়তো আমাদের কিছু টেকনিক্যাল ফল্টের কারণে হচ্ছে। ওকে, আমি আশা করছি যে এখন সাউন্ডটা একদমই ক্লিয়ার হবে, কারণ সাউন্ডে একটু ঝামেলা ছিল সত্য। আচ্ছা চলেন প্রশ্নতে চলে যাচ্ছি। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য এটা অবশ্যই রাজিয়া আক্তার বানু। এটাই রাইট আনসার। যারা যারা 4 আনসার করেছেন সবাই রাইট আনসার করেছেন, সবাই কিন্তু রাইট আনসার করেছেন, মাশাআল্লাহ। ভেরি গুড ভেরি গুড। ওকে, আমি আশা করছি যে এখন সবকিছু ক্লিয়ার, একদমই ঝকঝকে ফকফকে ক্লিয়ার। ভেরি গুড ভেরি গুড। তাহলে বাংলাদেশের যে সংবিধান প্রণয়ন কমিটি, এই সংবিধান প্রণয়ন কমিটি একমাত্র নারী সদস্য হচ্ছে রাজিয়া আক্তার বানু। চলেন
এটা যারা যারা দিয়েছেন সবাই রাইট আনসার করেছেন। সবার নামগুলো একটু পড়ি, নামগুলো না পড়লে আবার আপনারা মন খারাপ করবেন যে নাম পড়েন নাই। ওকে মহিনুল স্যার, সাউন্ড আশা করি প্রবলেম এখন আর নাই, এখন ঠিক হয়ে গেছে। ওকে শব্দটা ইনশাআল্লাহ শেষ। ওকে এটা শুধুমাত্র এই যে এই জিনিসটার জন্য হচ্ছিল, একটু বাইরের আওয়াজগুলো নয়েজগুলো ক্যাচ করছিল এটা। আচ্ছা যাই হোক, আমি আশা করছি যে এখন সবকিছু ক্লিয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু বলেন। আচ্ছা আসিলুর রহমান বলছে ভাই আমি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করেন। আপনার জন্য অনেক দোয়া রইল, অনেক দোয়া রইল। তাহলে চলেন এবার পরের প্রশ্নতে চলে যাচ্ছি। দেখেন প্রশ্নটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধে 12 নম্বর সেক্টর বলে অভিহিত করা হতো কাকে? দেখেন আমরা জানি যে আমাদের মুক্তিযুদ্ধের সেক্টর আছে 11টা। এখন 11টা সেক্টর বাদ দিয়ে আবার 12 নম্বর সেক্টর কারে বলে? ঠিক আছে, একটু আনসার করতে থাকেন। এটা কি চট্টগ্রাম, এটা কি ঢাকা, এটা কি বরিশাল, নাকি কালুরঘাট বেতার কেন্দ্র? কোনটা হতে পারে আনসার? আনসার করতে করতে আমি একটু চোখের পলকে আপনাদেরকে সবগুলা আমাদের যেই সেক্টর আছে সেক্টরগুলো একটু বলে দিই। আমরা জানি যে আমাদের বাংলাদেশে টোটাল সেক্টর ছিল কতটি? সেক্টর ছিল 12টি। 12টি না 11টি? 11টি। যার মধ্যে 12তম যে সেক্টর, এটাকে মূলত কালুরঘাট বেতার কেন্দ্র হিসেবে, এটাকে 12 নম্বর সেক্টর হিসেবে গণ্য করা হতো বা ধরা হতো। এখন এই যে আমাদের বাংলাদেশের মধ্যে আপনারা দেখবেন, আমি একটু বলে দিচ্ছি, সবগুলোই সেক্টর বলে দিচ্ছি। 1 নম্বর সেক্টর হচ্ছে এটা, যেটা ছিল চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, পাশাপাশি কক্সবাজার এরিয়া এটা। পাশাপাশি আপনি দেখবেন যে 2 নম্বর সেক্টরটা ছিল এই পাঁচটাতে, এটা হচ্ছে 2 নম্বর, কুমিল্লা, ঢাকা, তারপর নোয়াখালী, তারপর হচ্ছে ফরিদপুরের কিছু অংশ বিশেষ। তারপর আপনি দেখবেন যে এই অঞ্চলটাতে আছে 3 নম্বর সেক্টর। তারপর আছে 4 এবং 5, এটা 3, এটা 4 এবং এটা 5। 4 আর 5 হচ্ছে সিলেট। আর এই পাঁচটাতে আছে 6 নম্বর, এই পাঁচটাতে আছে 7, এই পাঁচটাতে 8, এই পাঁচটাতে 9, 10 এবং 11 নম্বর সেক্টর। এই টোটাল 11টা সেক্টর। আমি সবগুলো বলে দিচ্ছি, দেখেন সেক্টরগুলো কি কি ছিল। আপনারা একটু আনসার করতে থাকেন এটা। হ্যাঁ, তো 1 নম্বর যে সেক্টর, এটা মূলত ছিল চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটা, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ছিল। 2 নম্বরে ছিল ঢাকা। এই রিসেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পরীক্ষাতে, আমরা জানি যে ঢাবি পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু মাঝে মাঝে অনেক চাকরির পরীক্ষাতে আসে, বিশেষ করে 10 থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো আছে সেগুলো। তো রিসেন্টলি ঢাবিতে একটা প্রশ্ন আসছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কত নম্বর সেক্টরে? আরে ভাই, ঢাকা যদি 2 নম্বরে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় তো 2তেই হবে। তাহলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। তাহলে ঢাকা, পাশাপাশি কুমিল্লা, আমরা জানি যে কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চলগুলো 2 নম্বর সেক্টরে ছিল, ফরিদপুরের অংশ বিশেষ। 3 নম্বরে ছিল আখাউড়া অঞ্চল, আখাউড়ার সীমান্ত অঞ্চলটা ছিল। 4 এবং 5 এই দুইটাই মূলত রিপ্রেজেন্ট করে সিলেট অঞ্চলকে, সিলেট। 11 নম্বর রিপ্রেজেন্ট করে বৃহত্তর ময়মনসিংহ। বৃহত্তর ময়মনসিংহ বলতে এখানে ওই যে গারো পাহাড় যে অঞ্চলটা, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, তারপর হচ্ছে জামালপুর এই অঞ্চলটা ধরে। 6 নম্বরে দেখবেন আপনি পাবেন হচ্ছে আমাদের উত্তরবঙ্গে, বিশেষ করে রংপুর, দিনাজপুর অঞ্চল, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এগুলো সবগুলো ছিল এখানে। দিনাজপুর। পাশাপাশি দেখবেন 7 নম্বরে আছে চাপাই নবাবগঞ্জ, প্লাস হচ্ছে রাজশাহী। ঠিক আছে, এই অঞ্চলগুলো ছিল 7-এ। 8 নম্বরটা এখানে যদি ছোট মনে হচ্ছে, এটা অনেক বড়। 8 নম্বরে ছিল মেহেরপুর। ঠিক আছে, মেহেরপুর, যশোর, এই অঞ্চলগুলো, মেহেরপুর, যশোরের অংশ বিশেষ এগুলো। আর 9 নম্বরে ছিল বরিশাল, পটুয়াখালী, সাতক্ষীরা, এগুলা, এই অঞ্চলগুলা, বরিশাল, সাতক্ষীরা এবং পটুয়াখালী অঞ্চল। আর 10 নম্বরটা ছিল, আমরা সবাই জানি 10 নম্বরটা ছিল নৌ সেক্টর ছিল 10 নম্বর। তাহলে এই 11টাই ছিল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের 11টা সেক্টর। এবং এই 11টা সেক্টরের পরে যে সেক্টরের মতোই খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করেছে, তাকে 12 নম্বর সেক্টর হিসেবে অভিহিত করা হয়, যেটা হচ্ছে কালুরঘাট বেতার কেন্দ্র। এই কালুরঘাট বেতার কেন্দ্রকে 12 নম্বর সেক্টর হিসেবে অভিহিত করা হয়। কারা কারা আনসার করেছেন আমি একটু দেখতে চাই। প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু দেখি কারা কারা আনসার করেছেন। ওকে, ঈশিতা সরকার আনসার করেছেন, আলো আনসার করেছেন, 2 হবে। ফারহান আছেন আমাদের সাথে, প্রণয় আছেন আমাদের সাথে, আমিনা বেগম, ভেরি গুড। তারপর কালুরঘাট বেতার কেন্দ্র, আচ্ছা কালুরঘাট বেতার কেন্দ্র, ঈশিতা আছেন আমাদের সাথে, সামিরা, আকলিমা, ওকে, আমিনা, সবাই রাইট আনসার করেছেন। মাশাআল্লাহ, ভেরি গুড। সবাই খুবই দুর্দান্ত আনসার করেছেন আপনারা। আমি সকলে আনসারগুলো দেখছি। ওকে, সালেহ আহমেদ রবিন বলেছেন ডি হবে আনসার, নীল অনবিত বলেছেন ডি হবে আনসার। ভেরি গুড। আমি আশা করছি যে এতটুকু পর্যন্ত আপনাদের সবার ক্লিয়ার। কেমন?
ওকে, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হলে সবাই একটা লাভ রেট পাঠান তো দেখি। আমি আমি জানি না কেন স্টুডেন্ট গুলো খুব বেশি একটু নেতিয়ে পড়ছে। আমাদের যে প্রতিদিনের কার্যক্রম, ইনশাআল্লাহ এই কার্যক্রমটা চলমান থাকবে এবং প্রতিদিনই আপনারা লাইভ ক্লাস পাবেন, ফ্রি লাইভ ক্লাস পাবেন। তো সবাই একটু লাভ রেট করেন একটা। এই যে এই পাশে যে লাভ রেট আছে এটা দেখলে বুঝতে পারবো যে না সবাই আছেন, এখানে জোশ আছে আপনাদের, আমি বুঝতে পারবো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, আমি আশা করছি এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার। ওকে, 2 নাম্বার ক্লিয়ার। আচ্ছা, পরে কোশ্চেনে চলে যাচ্ছি স্যার। পরের নাম্বারটা দেখেন, বাংলাদেশ সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়? এটা দেখেন 49তম বিসিএস এই প্রশ্নটা আসছে। তাহলে এটা কি হবে? এটা কি বাক স্বাধীনতার অধিকার, এটা কি শিক্ষার অধিকার, এটা কি সমাবেশের অধিকার, নাকি ধর্মচর্চার অধিকার? সংবিধান থেকে একটা প্রশ্ন, দেখি কে কে উত্তর দিতে পারেন। বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকার নয়? আমরা জানি বাংলাদেশ সংবিধানে মোট 18টি মৌলিক অধিকার নিয়ে কথা বলা আছে। তো তার মধ্য থেকে আমরা দেখেছি যে 36 নম্বরে আছে সমাবেশের স্বাধীনতা। সমাবেশের 36 নম্বর অনুচ্ছেদ, এই 36 নম্বরে আছে সমাবেশের স্বাধীনতা। স্বাধীনতা। আপনি দেখবেন 37 নম্বরে আছে, ও সরি 36 নম্বরে হচ্ছে চলাফেরার স্বাধীনতা। চলাফেরার স্বাধীনতা। 37 আপনি পাবেন সমাবেশের স্বাধীনতা। সমাবেশের স্বাধীনতা। 38 নম্বরে আপনি পাবেন সংগঠনের স্বাধীনতা। সংগঠনের স্বাধীনতা। 39 নম্বরে আপনি পাবেন বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা। এমনই আবার 41 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, 41 নম্বরে আপনি পাবেন ধর্মীয় স্বাধীনতা। ধর্মীয় স্বাধীনতা। তাহলে এখানে স্বাধীনতা, এই যে এগুলো নিয়ে কথা বলা আছে দেখেন, সমাবেশের এই যে বাক এটা বলা আছে 39-এ, এটা 39-এ বলা আছে, হ্যাঁ 39-এ বলা আছে। তারপর দেখবেন যে সমাবেশের স্বাধীনতা এটা বলা আছে 37-এ। ধর্মচর্চার যে অধিকার বা চর্চা এটা হচ্ছে 41-এ বলা আছে। কিন্তু শিক্ষার অধিকার নিয়ে কিন্তু কিছু বলা নাই। হ্যাঁ, বাধ্যতামূলক শিক্ষা নিয়ে বলা আছে, কিন্তু সেটা শিক্ষার অধিকার না। তাহলে বাধ্যতামূলক শিক্ষা নিয়ে বলা আছে কত নম্বরে? 17 নম্বরে বলা আছে বাধ্যতামূলক শিক্ষা নিয়ে, কিন্তু সেটা কিন্তু শিক্ষার অধিকার না। তাহলে এখানে কিন্তু 3টা অধিকার মাথায় রাখবেন, বাক স্বাধীনতা, সমাবেশে, ধর্মচর্চার এই অধিকারগুলো রাইট, আর এটা হবে না, এটা কিন্তু অধিকারের অন্তর্ভুক্ত নয়। তাহলে এটা কি পারবেন ইনশাআল্লাহ? ভেরি গুড, ভেরি গুড। আমাদের সাথে আছেন রেজাউল করিম আছেন, আমাদের সাথে আছেন মারুফা। ওকে, ভেরি গুড। শাহিন ওয়াহিদ আছেন আমাদের সাথে, মামুন আছেন, নীল অনুভূতি আছেন, তারেক মাহমুদ। শিক্ষার অধিকার নাই, শামীম রেজা। ভেরি গুড। শামীম রেজা 2 আনসার করেছেন, ইতি আনসার করেছেন 2। ভেরি গুড। যারা যারা রাইট আনসার করেছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। তাহলে আনসার হবে বি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ধর্মচর্চা আছে প্রণয় স্যার, ধর্মচর্চা হবে না। হ্যাঁ, আলকুরানের আলু রাইট আনসার, আশফিকা রাইট আনসার করেছেন, আমিনা রাইট আনসার করেছেন। ভেরি গুড। মুস্তাফিজুর স্যার রাইট আনসার করেছেন। ভেরি গুড, ভেরি গুড। তাহলে সবাই বলেন যে 3 নাম্বার ডান, 3 ডান বলেন। 3 ডান বলেন, দ্রুত দ্রুত। আমরা খুবই দ্রুত আছে ক্লাস নেব, খুবই দ্রুত শেষ করব। র‍্যাপিড আনসার হবে আজকে, খুবই র‍্যাপিড আনসার হবে। 3 নাম্বার একটু ডান বলেন যে স্যার 3 ডান। প্রিয় শিক্ষার্থীরা যারা যারা যুক্ত হচ্ছেন সবাই একটু কষ্ট করে বলেন 3 ডান, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের আজকের ক্লাসের 3 নাম্বার প্রশ্নটা আপনাদের শেষ হয়েছে। ভেরি গুড। মারুফাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। শামীম রাজা বলেছেন বি হবে आंसर, অনেক ধন্যবাদ। মারুফা হাফসা বলেছেন বি হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। তাহলে একটু বলেন 3 ডান, 3 ডান। ভেরি গুড, 3 ডান। ওকে, অনেক ধন্যবাদ। তাহলে চলেন পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ মুক্তিযুদ্ধের সময় কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন? আচ্ছা, তিনি কি 1 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন, 2 নম্বরে, 3 নম্বরে, নাকি 4 নম্বরে? এটাই আমাদের आंसर করতে হবে। তো এটা একটু आंसर করে ফেলেন, দ্রুত आंसर করে ফেলেন। এটা आंसर করতে করতে এটা একটা ট্রিক্স আছে, তো এই ট্রিক্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে। এই ট্রিক্সটা কেমন আপনি মাথায় রাখতে পারেন, যেভাবে যে এই শব্দটা মাথায় রাখবেন, লাইনটা মাথায় রাখবেন যে আমি হাজী নুরু মতি। এখন অনেক জনের অনেক রকম ভাবে মনে রেখেছে, আপনারা সেভাবে মনে রাখলেই হবে। এটা একটা নতুন নিয়ম, নতুন ওয়ে। আমি এটা খুবই রিসেন্টলি দেখেছিলাম, এক বড় ভাই পড়াচ্ছেন এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো, এই জন্য আমি আপনাদের কাছে শেয়ার করছি। তো আমি হাজী নুরু মতি, এই লাইনটা দিয়ে আপনি এভাবে মাথায় রাখবেন যে এই লাইনটা প্রত্যেকজনই কিন্তু এক একজন বীর শ্রেষ্ঠ। যেমন আ থেকে হচ্ছে আব্দুর রউফ, আব্দুর রউফ, ঠিক আছে। পাশাপাশি ম থেকে হচ্ছে মুস্তফা কামাল, মুস্তফা কামাল, ঠিক আছে। এই হা থেকে হচ্ছে হামিদুর রহমান,
হামিদুর রহমান, এই জ থেকে হচ্ছে জাহাঙ্গীর, নূর থেকে হচ্ছে নূর মোহাম্মদ শেখ, নূর মোহাম্মদ শেখ আমরা শর্টে দেখছি, রুহুল থেকে হচ্ছে রুহুল আমিন, রুহুল আমিন, আর মতি থেকে আপনারা সবাই জানেন যে যিনি পাকিস্তান থেকে একটা বিমান নিয়ে চলে এসেছিলেন এবং ওই মধ্যে তিনি শহীদ হয়েছিলেন, তিনি হচ্ছেন মতিউর রহমান বা মতিউর রহমান, আমরা শর্ট ফর্মে লিখলাম। তাহলে দেখেন আব্দুর রব আছেন, মোস্তফা কামাল আছেন, জাহাঙ্গীর আছেন, হামিদুর রহমান আছেন, রুহুল আমিন, নূর মোহাম্মদ শেখ এবং মতিউর রহমান। তাহলে ওনাদের এই যে 7 জন বীরশ্রেষ্ঠ, তাদের নামগুলো এভাবে মুখস্থ রাখতে পারেন। এবং এবার কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটাই আমাদের মূলত অনেক ঝামেলা হয়। দেখে একটু আনসার করেন, সবাই একটু আনসার করেন, এটা কি হবে? ওকে, 3 ডান। বি বলেছেন, বি আনসার করেছেন, 2 নাম্বার বলেছেন, নীলনন্দ বলেছেন 1, মারুফা বলেছেন 1। আচ্ছা দেখি এটা কি হতে পারে, আর কে কোনটা আনসার করে আমরা সবাই একটু দেখবো যে কে কোনটা আনসার করে। আচ্ছা আলহামদুলিল্লাহ, 3 এর ক 1 নাম্বার সেক্টর, আমি বলছেন 1 নাম্বার সেক্টর। দেখেন এটা কিভাবে মাথায় রাখবেন, এই লাইনটা তো মনে রাখলেন যে আমি হাজী নুরুমতি, আমি হাজী নুরুমতি। এটার পরে আপনি সবাইকে 1 2 3 4 5 করে 11 পর্যন্ত দিতে থাকবেন সেক্টর। এটা খুব ইজি না, 1 2 3 করে দিতে থাকবেন, কিন্তু মাথায় রাখতে হবে সেখানে, এটা আমি মজার ছলে মনে রাখি, এটা যদি অনেকের কাছে এটা কঠিন মনে হতে পারে, এমন সংখ্যা যেগুলা 3 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা যেগুলো ভাগ যায় এবং 3 দ্বারা ভাগ যায় সেগুলোকে আমরা দেব না, প্লাস হচ্ছে 5টাকে দেব না, 5 দেব না। এটা অনেকের কাছে মজা হতে পারে, অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে, এটা দুইটাই বই। অর্থাৎ এটা এমন সংখ্যাগুলো দেব না আমরা 1 থেকে 11 পর্যন্ত সবাইকে 1 2 করে দিতে থাকবো, কিন্তু তার মধ্যে 3 দ্বারা ভাগ যায় যেগুলো সেগুলো আমরা দেব না, 5 দেব না। তাহলে দেখেন আমাদের ওই নিয়ম অনুযায়ী প্রথমে এক হচ্ছে আব্দুর রউফ, এই একটা 3 দ্বারা ভাগ যায় না, এটা 5ও না, তাহলে 1 নম্বরে আব্দুর রউফ। 2 নম্বরে মোস্তফা কামাল, কারণ 2 3 দ্বারা ভাগ যায় না, 2 5ও না। দেখেন 3 নম্বর হচ্ছে হয় হামিদুর রহমান, কিন্তু 3 তো 3 দ্বারা ভাগ যায়, তাহলে হামিদুর রহমান কত নম্বর সেক্টরে হবে? হামিদুর রহমান হবে 4 নম্বর সেক্টর। আচ্ছা তারপর আছে জাহাঙ্গীর 5 নাম্বার, আমরা বলছি 5 বাদ দেব। আচ্ছা 5 এর পরে কি? 6 আবার 3 দ্বারা ভাগ যায়, 6 এর পরে কি? 7, তাহলে জাহাঙ্গীর কিন্তু 7। তারপরে দেখলেন নূর মোহাম্মদ, উনি হচ্ছে 8। রুহুল আমিন 9 হওয়ার কথা, কিন্তু 9 তো 3 দ্বারা ভাগ যায়, তাহলে রুহুল আমিন হবেন 10। আর 11 নম্বর এটা হবে না, কারণ মতিউর রহমানকে আমরা সবাই চিনি, তিনি ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন এবং তিনি কিন্তু আমরা জানি যে পাকিস্তান থেকে একটা বিমান আনার সময় তিনি শহীদ হন, অর্থাৎ তিনি কিন্তু কোন সেক্টরে পার্টিকুলারলি যুদ্ধ করেন নাই। তাহলে আমরা কি পাইলাম? আব্দুর রউফ 1 নম্বর সেক্টর, মোস্তফা কামাল 2 নম্বর সেক্টর, তারপরে হামিদুর রহমান পেলাম 4 নম্বর সেক্টর, জাহাঙ্গীর পেলাম 7 নম্বর সেক্টর, নূর মোহাম্মদ শেখ পেলাম 8 নম্বর সেক্টর, রুহুল আমিন পেলাম 10 নম্বর সেক্টর এবং মতিউর রহমান তার কোনো সেক্টর নেই। তাহলে শেষ। মাথায় রাখতে হবে আমরা আমি হাজী নুরুমতি, এই লাইনটা মনে রাখবো এবং 1 থেকে 11 পর্যন্ত সবাইকে দিতে থাকবো, তার মধ্যে 3 দ্বারা ভাগ যায় দেবো না, 5 দেবো না। এটা আমার মতে যে আমি এভাবে করে মনে রাখি, আর অনেক থ্রু আছে মনে রাখার, অনেকভাবে মনে করে, কারণ আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেভাবে মনে রাখেন, এটাতে কোনো ধরনের সমস্যা নাই, এটা একটা নতুন ওয়ে আপনারা শিখে রাখতে পারেন। আমির হাজী নুরুমতি, ভেরি গুড। এই তো সামিরা সবগুলো অ্যানসার করেছেন 1 নম্বর 1 নম্বর। তাহলে দেখেন এই যে আব্দুর রউফ কত নম্বর সেক্টর আছে? 1 নম্বর। তাহলে এই যে মুন্সি আব্দুর রউফ তিনি কিন্তু কত নম্বর সেক্টর হবে? 1 নম্বর সেক্টর। এটাই হবে রাইট আনসার, এটাই কিন্তু রাইট আনসার। সবাই কি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? বুঝতে একটু ডান বলেন যে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, সবাই একটু ডান বলেন। যারা যারা বুঝতে পেরেছেন সবাই একটু কষ্ট করে ডান বলেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা আচ্ছা, অনেকেই বলেছেন যে স্যার পার্টিকুলার টপিকের উপরে ক্লাস চাই, আপনারা কোন কোন টপিকের উপরে ক্লাস চান আপনারা একটু কমেন্টে জানান, আমরা সেই অনুযায়ী এমসিকিউ বেসড আপনাদের ক্লাস দেব ইনশাআল্লাহ। ওকে ওকে, আহমেদ আছে আমাদের সাথে, সাইফুল খ আনসার করেছে, তানজিনা আছে, তানজিনা প্রভা আছে, আহমেদ স্যার বলেছেন সাউন্ড কম মনে হচ্ছে। আহমেদ স্যার ইনশাআল্লাহ সাউন্ডটা ঠিক হয়ে যাবে, সাউন্ডটা এখন আশা করি ঠিক আছে, স্যার যদি যুক্ত থাকেন। আচ্ছা আহমেদ স্যার কিন্তু ইংরেজির একজন বস। তারপর জাহিদুল হাসান আছেন, ওয়ালাইকুম আসসালাম। মাদিপুর থেকে আছেন তানভীর, অনেক ধন্যবাদ। অভিজিৎ মন্ডল আমাদের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা, তো যারা যারা যুক্ত হচ্ছেন প্রিয় স্যাররা সবাই একটু কষ্ট করে আমাদেরকে একটু জানান যে এখন ক্লিয়ার আছে কিনা, সবকিছু ক্লিয়ার কিনা। ওকে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড। ক্লিয়ার হলে চলেন পরের কোশ্চেনে চলে যাই। সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম কমিটি কবে গঠিত হয়?
এখানে তিনটা জিনিস আছে, আপনি একটু আনসার করতে থাকেন। এই সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি এটা কি 48-এ, 50-এ, 52-তে নাকি 54-তে? যেহেতু রাষ্ট্রভাষার উপরে সংগ্রামই করবে, 52-তে যেহেতু ইনসিডেন্ট ঘটে গেছে, 54-তে এটা হওয়ার সম্ভাবনা নাই। তাহলে আমরা যদি এলিমিনেশন পদ্ধতি করি তাহলে প্রথমে এটাই বাদ যাচ্ছে। আচ্ছা, তারপর আমি একটু বলে দিই, আপনি একটু আনসার করতে থাকেন। বলেন এটা কি হতে পারে? সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কবে গঠিত হয়? প্রথমে দেখেন, প্রথমে আছে সর্বদলীয়। আচ্ছা, প্রথমে হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে হয়? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ হয় 1947 সালে। আচ্ছা, এটার পরে আপনি যদি সর্বদলীয় শব্দটা নিয়ে আসেন, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটা হয়ে যাবে 1948 সাল। আপনি যখন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদটাকে বাদ দিয়ে কমিটি নিয়ে আসবেন, কমিটি শব্দটাকে নিয়ে আসবেন, এটা হয়ে যাবে 1952, 31 জানুয়ারি 1952। তাহলে এই তিনটা একটু মাথায় রাখবেন, একটা রাষ্ট্রভাষা শুধু রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, একটা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, আর একটা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি। এই তিনটা জিনিস একটু মাথায় রাখবেন। সবাই একটু বলেন তো প্রিয় শিক্ষার্থীরা, এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার কিনা? পারা যাবে কিনা ইনশাআল্লাহ? সবাই একটু কষ্ট করে বলেন এতটুকু পর্যন্ত কি আমরা পারবো কিনা? ভেরি গুড, ভেরি গুড। ওকে, আমি আশা করছি এতটুকু পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার। ওকে, 1952। তাহলে কমিটি শব্দটা থাকলে, আমরা বলছি যে কমিটি শব্দটা থাকলে হবে 1952, আনসার হবে এটা 1952। তাহলে কমিটি শব্দটা থাকলে কি হবে? 52। ওকে, সালে আহমেদ রবিন বলেছে স্যার বিসিএস এর জন্য কৃষির উপরে ক্লাস, ইনশাআল্লাহ কৃষির উপরে আমরা ইনশাআল্লাহ ক্লাস দেব। অর্থাৎ কৃষি বলতে এখানে বোঝানো হচ্ছে যে পার্টিকুলার কোন একটা আমাদের যে কৃষি সম্পদ, এই সম্পদ বিষয়টা নিয়ে, তো সম্পদের উপর আমরা ইনশাআল্লাহ একটা ক্লাস নেব, কোনো প্যারা নাই। সাম্প্রতিকের উপর ইনশাআল্লাহ একটা ক্লাস নেব, সাম্প্রতিক আন্তর্জাতিকের উপরে ক্লাস হবে। আপনারা যা যা চেয়েছেন সবগুলোর উপরে ক্লাস হবে ইনশাআল্লাহ। আজকেও আন্তর্জাতিকের কিছু প্রশ্ন আছে। তাহলে সবাই একটু বলেন যে এই যে আমাদের 5 নম্বর কোশ্চেনটা, এটা কি 5 না? হ্যাঁ 5 নম্বর কোশ্চেনটা কি ডান কিনা? 5 নম্বর প্রশ্নটা কি পারবো কিনা আমরা? 5 না 4? এটা উত্তরটি 4। ক্লিয়ার। আশফিকা বলেছেন ক্লিয়ার, মাশাআল্লাহ। আপনিও বলেছেন ক্লিয়ার। তো যারা যারা ক্লিয়ার বলতেছেন সবাই একটু কষ্ট করে প্রিয় শিক্ষার্থীরা একটু শেয়ার করে দেন। হ্যাঁ, একটু শেয়ার করে দেন আজকের ক্লাসটা, যেন আপনাদের সকল ফ্রেন্ড সার্কেলদের কাছে আজকের ক্লাসটা পৌঁছে যায় এবং তারা যেন আজকের ক্লাসটা খুব সুন্দরভাবে করতে পারে। ওকে, ভেরি গুড। এবার চলেন পরের কোশ্চেনে চলে যাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ এবং ইজি একটা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মণিপুরীরা বাংলাদেশের কোন অঞ্চলে বেশি বসবাস করে? এটা একটা বিসিএস এর প্রশ্ন। অপশনে কিন্তু সিলেটও ছিল, মৌলভীবাজারও ছিল। আমরা সিলেটটা কেটে দিত, সিলেট আছে যদিও, সিলেট এবং মৌলভীবাজার দুইটাই ছিল। তো আমাদের দুইটার থেকে কোনটা আনসার হবে? দেখেন একটু আনসারটা খেয়াল করেন। বাংলাদেশের এই উপজাতিটা একটু আনসার করতে থাকে, আমি একটু বলে রাখি। বাংলাদেশের এই উপজাতীয় গোষ্ঠীর মধ্যে মণিপুরীরা মূলত বাংলাদেশের এই অঞ্চলটাতে, অর্থাৎ সিলেটের যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটাতেই বেশি বসবাস করে। এখন এই অঞ্চলটাতে কি কি আছে? এই অঞ্চলের উপরের দিকটাতে আছে সিলেট এবং নিচের দিকটাতে আছে মৌলভীবাজার। এটাতে আছে মৌলভীবাজার। এখন দুইটাই যদি অপশনে থাকে আপনারা আনসার দিবেন মৌলভীবাজার। ক্ষেত্র বিশেষে মৌলভীবাজার জনসংখ্যা একটু বেশি। মৌলভীবাজার অপশনে না থাকলে আপনারা আনসার দিবেন কি? সিলেট। কারণ দুইটা অঞ্চলে কিন্তু মণিপুরীরা থাকে। পাশাপাশি এই মৌলভীবাজারে কারা কারা থাকে দেখেন। এই মৌলভীবাজারে সবর নামের উপজাতি আছে, এখানে আছে পাঙ্গন উপজাতিরা আছে, পাঙ্গন। এখানে আপনি দেখবেন যে ভূমিজ নামের একটা উপজাতি আছে, ভূমিজ, এবং সেখানে আছে মণিপুরীরা, ভূমিজ এবং মণিপুরী। এই পাঙ্গনরা যদিও মণিপুরীদের থেকে ডাইভার্ট হওয়া মুসলিম জনপদের গোষ্ঠী হচ্ছে এই পাঙ্গন। আর সিলেট অঞ্চলে বেশিরভাগ যারা থাকে তারা হচ্ছে খাসিয়া গোত্রটা কিন্তু সিলেটে প্রচুর। পাত্র নামের একটা উপজাতি আছে, মুন্ডারা সেখানে চা বাগানে কাজ করে। এই উপজাতিগুলো এই অঞ্চলগুলোতে আছে। এই অঞ্চলটা, এটা হচ্ছে সিলেট এবং এটা হচ্ছে মৌলভীবাজার। হ্যাঁ, ঐশী রাইট आंसर করেছে, আরো অনেকে आंसर করছে। ভেরি গুড। তাহলে দুইটা অপশনে থাকলে আপনারা এটা आंसर দেওয়ার চেষ্টা করবেন, এটা না থাকলে আপনারা এটা आंसर দিবেন। ওকে। ভেরি গুড। ইতি রাইট आंसर করেছেন। ভেরি গুড।
ভেরি গুড, সবাই রাইট আনসার, সবাই রাইট আনসার, মাশাআল্লাহ। এই তো আলিফ আছেন আমাদের সাথে, আলিফ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তাহলে সবাই বলেন এটা কি ডান কিনা, এই প্রশ্নটা 6 কি ডান কিনা, সবাই একটু বলেন। 6 ডান, ইজি প্রশ্ন। এবং আমরা উপজাতির উপর একটা বিস্তারিত ক্লাসও করেছি, আমাদের এখানে রেকর্ডেডও আছে, আপনারা যারা যারা চান সেই ক্লাসগুলো একটু করে নিতে পারেন। আমাদের সেখানে কিন্তু রেকর্ডেড ক্লাস আছে আমাদের পেজে, কিন্তু একটু স্কয়ার করলে আপনারা কিন্তু একটু স্ক্রল করে নিচের দিকে আপনারা কিন্তু সেই রেকর্ডেড ক্লাসটা পেয়ে যাবেন, উপজাতির উপরে যে ক্লাসটা আমরা নিয়েছি। ওকে, আশা করছি সবাই ক্লিয়ার। পরের কোশ্চেন চলে যাচ্ছি। পরের প্রশ্নটা হচ্ছে বিশ্বের বৃহত্তম স্বাদু প্রাণীর হ্রদ কোনটা? স্বাদু প্রাণীর হ্রদ কোনটা? আমরা জানি হ্রদ কাকে বলে, লেক। ধরেন এটা একটা লেক, এটা হচ্ছে একটা লেক যেটা চারপাশে স্থল দ্বারা বেষ্টিত। এই পাশেও স্থল থাকবে, এই পাশেও স্থল থাকবে, এদিকেও স্থল থাকবে এবং এই পাশেও স্থল থাকবে। তাহলে স্থল দ্বারা চারদিকে বেষ্টিত কোন একটা জলরাশি, এই জলরাশিকে আমরা বলবো একটা লেক, অথবা যাকে আমরা বলবো হ্রদ। ঠিক আছে, এটা কিন্তু বানানটা ভুল, এটা এরকম হবে হ্রদ। তাহলে এই হ্রদটা আপনারা একটু বলেন যে সবচেয়ে বৃহত্তম স্বাদু পানির হ্রদ কোনটা, এটা একটু আনসার করেন। আমি একটু বলে দিচ্ছি। এই হ্রদের মধ্যে আমরা জানি সবচেয়ে বৃহত্তম যে হ্রদ, বৃহত্তম হ্রদ, এই বৃহত্তম হ্রদের নাম হচ্ছে ক্যাসপিয়ান সি বা ক্যাসপিয়ান সাগর। ক্যাসপিয়ান সাগর, ক্যাসপিয়ান সাগর। পাশাপাশি আপনি দেখবেন যে এই হ্রদের বৃহত্তম হ্রদ, পাশাপাশি আমরা যদি বলি সবচেয়ে গভীরতম হ্রদ, গভীরতম হ্রদ, এই গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। বৈকাল হ্রদ, বৈকাল হ্রদ। আপনি গভীরতমের পরে দেখবেন যে যদি বলা হয় সবচেয়ে লবণাক্ত হ্রদ, সবচেয়ে লবণাক্ত হ্রদ, সবচেয়ে লবণাক্ত হ্রদ, এই হ্রদের নাম হচ্ছে ডেড সি। আপনারা নাম শুনেছেন ডেড সি। ডেড সি মানে হচ্ছে মৃত সাগর, মৃত সাগর। ঠিক আছে, এই মৃত সাগর কিন্তু জর্ডানে অবস্থিত, মৃত সাগর। পাশাপাশি আপনাকে যদি বলেন সবচেয়ে উচ্চতম হ্রদ বা সবচেয়ে উঁচুতে অবস্থিত হ্রদ, উচ্চতম হ্রদ, এই উচ্চতম হ্রদের নাম হচ্ছে টিটিকাকা হ্রদ। টিটিকাকা বলিভিয়াতে, টিটিকাকা হ্রদ। এই টিটিকাকা হ্রদ হচ্ছে সবচেয়ে উচ্চতম। এখানে একটা হ্রদের নাম আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, এই যে গ্রেট লেকস। এই গ্রেট লেকস হচ্ছে কানাডা এবং ইউএসএ সীমান্তে, বিশেষ করে কানাডাতে 5টা হ্রদ একত্রে মিলে হয়েছে গ্রেট লেকস, যার মধ্যে একটা হচ্ছে সুপিরিয়র লেক। এই সুপিরিয়র লেকই বর্তমান সময়ে বিশ্বের স্বাদু পানি বা সুপেয় পানি, স্বাদু পানি অথবা সুপেয় পানিতে, সুপেয় পানিতে বৃহত্তম। এই বৃহত্তম হ্রদটা হচ্ছে সুপিরিয়র লেক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু বলেন তো এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার কিনা, একটু বলতে হবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ক্যাসপিয়ান, ক্যাসপিয়ান বলছেন অনেকে, অনেকে বলছেন ক্যাসপিয়ান। আরে ক্যাসপিয়ান না, সাবিকুর নাহার আছেন আমাদের সাথে, মুজাফফির আছেন। মৌলভীবাজারের চা বাগানের সংখ্যাও বেশি। হ্যাঁ, 92টা চা বাগান আছে সেখানে, 92টা নিবন্ধিত চা বাগান আছে। আচ্ছা, ভেরি গুড। ক্যাসপিয়ান সাগর, ওকে ওকে। সুমন আছেন আমাদের সাথে, ক্যাসপিয়ান সাগর, অনেক ধন্যবাদ। তাকে বলছেন ক্যাসপিয়ান সাগর আছে। তাহলে আনসারটা কিন্তু ক্যাসপিয়ান সাগর না, আনসারটা হবে বিশ্বের বৃহত্তম স্বাদু পানির হ্রদটা হবে সুপিরিয়র লেক। এটাই হবে আনসার, সুপিরিয়র লেক। সবাই কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু বলে ফেলেন তো ক্লিয়ার কিনা, একটু দুরুন্দর গতিতে একটু বলে ফেলেন ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার, ক্লিয়ার, মাশাআল্লাহ ক্লিয়ার। ওকে, শেয়ার ডান, অনেক ধন্যবাদ। ঢাবিতে আড্ডা মারতে চাই, দেরি হয়ে গেল ভাই, ইনশাআল্লাহ যাবো যাবো। ওকে, আশা করছি সবাই ক্লিয়ার। তাহলে পরের কোশ্চেনটাতে চলে যাচ্ছি। লিবারেলিজমের বাংলা প্রতিশব্দ কি? এই লিবারেলিজম এটা কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক, অর্থাৎ আমার যে সাবজেক্ট সেই আন্তর্জাতিক সম্পর্কের একটা অংশ। পাশাপাশি এই ধরনের প্রশ্নগুলো মাঝে মাঝে পরীক্ষাতে চলে আসে। তো এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ব। আমরা জানি আন্তর্জাতিক সম্পর্কে অনেকগুলো তত্ত্ব আছে, এই তত্ত্বের মধ্যে একটা তত্ত্ব হচ্ছে লিবারেলিজম। তো এটা একটু আনসার করতে করতে আমি বলে দেই, এখানে বাস্তববাদ বলতে রিয়েলিজমকে বোঝায়, রিয়েলিজম। এবং এই রিয়েলিজম মূলত ফোকাস করে সেলফ ইন্টারেস্ট এবং যেটা স্টেট ইন্টারেস্ট, অর্থাৎ রাষ্ট্রের যে সবচেয়ে স্বার্থ, সেই স্বার্থের উপরে সবসময় ফোকাস করে রিয়েলিজম। ঠিক আছে, উদারতাবাদ এটাকে বলা হয় লিবারেলিজম। লিবারেলিজম, লিবারেলিজম মানে হচ্ছে উদারতাবাদ, যেটাতে কোঅপারেশন থাকবে, যেখানে একটা দেশের সাথে আরেকটা দেশের সমন্বয় সাধন করতে চাইবে এবং সেখানে মূলত যে কোনো ধরনের ডিসপিউট হোক, ঝামেলা হোক, সেগুলোকে কোঅপারেশনের মাধ্যমে সমাধান করার চেষ্টা করবে।
বহুত্ববাদ মানে হচ্ছে প্লুরালিজম। প্লুরালিজম, এই প্লুরালিজম বা বহুত্ববাদ এটা মূলত কি? এটা অনেকের কাছে এটা কিন্তু এখনো ঝামেলা। বহুত্ববাদ মানে হচ্ছে একটা সময় একই জায়গাতে যখন এক্সিস্টিং পাওয়ার হোল্ডিং পজিশনে অনেক ধরনের মতবাদ, অনেক ধরনের মানুষের মতবাদ দেখা যায়, তখন দেখা যায় যে মানুষের মধ্যে কিন্তু একটু রিয়েলিজম বা একটু রিয়েলিস্ট আইডিওলজি চলে আসে যে না, আমি যেটা বলছি সেটাই ঠিক। তো এমন এই হেজমনিক স্টেট থেকে যখন আমরা নিজে নিজে চিন্তা করি যে না, আমরা সবাইকে আলাদা আলাদা হবে সবার কথাগুলোকে মান্য করব, সকলের কথাগুলোকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব এবং সকলের কথাগুলো শুনবো, এটাই হচ্ছে বহুত্ববাদ, অর্থাৎ সকলের কথাগুলোকে শোনা। এটা হচ্ছে প্লুরালিজম বা বহুত্ববাদ। আর একটা হচ্ছে মার্কসিজম বা মার্ক্সবাদ। এই মার্কসিজম বা মার্ক্সবাদ কাকে বলে? কার্ল মার্ক্সের যে নীতি, অর্থাৎ সমাজের যে শ্রেণী বৈষম্য, বিশেষ করে যারা শ্রমিক শ্রেণী আছে তাদের যে বৈষম্য, এই বৈষম্য দূরীকরণে মার্ক্সের যে তত্ত্বগুলো সেগুলোকে বলা হয় মার্কসিজম বা মার্ক্সবাদ। তো আমরা একটু মাথায় রাখবো যে লিবারালিজম মানে হচ্ছে উদারতাবাদ। এই যে এটা হচ্ছে লিবারালিজম বা উদারতাবাদ। আটের বি, কি বলেছেন? আটের বি মারুফ বলেছেন বি। ভেরি গুড, ভেরি গুড। তো যারা যারা বি বলেছেন সবাই রাইট আনসার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। আপনারা কিন্তু খুব সুন্দর আনসার করতেছেন। প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু বলেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই একটু বলে ফেলেন এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড, ক্লিয়ার। আচ্ছা, আমি আশা করছি পারবেন। পরের প্রশ্নটাতে চলে আসতেছি। দেখেন প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে দ্য আর্ট অফ ওয়ার। আমরা একটু র‍্যাপিডলি আনসারগুলো নেওয়ার চেষ্টা করতেছি। দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থের রচয়িতা কে? এর রচয়িতা আর্ট অফ ওয়ার গ্রন্থের কে? এটা কি ইবনে বতুতা? এটা কি কার্ল মার্কস? এটা কি সুনজু? নাকি জ্যাক রুসো? কোনটা হবে আনসার? আপনারা আনসার করে সাথে সাথে আমি বলে দিচ্ছি। ইবনে বতুতার বিখ্যাত গ্রন্থ হচ্ছে কিতাবুল রেহালা। এটা আমি কয়েকশোবার বলছি আপনাদের ক্লাসে। কিতাবুল রেহালা, কিতাবুল রেহালা হচ্ছে তার বিখ্যাত গ্রন্থ। কার্ল মার্কসের বিখ্যাত গ্রন্থ হচ্ছে দাস ক্যাপিটাল। দাস ক্যাপিটাল হচ্ছে তার বিখ্যাত গ্রন্থ, দাস ক্যাপিটাল। সুনজুর বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য আর্ট অফ ওয়ার। জ্যাক রুসোর বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি। সামাজিক চুক্তি, জ্যাক রুসো, সামাজিক চুক্তি, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। এই ধরনের অনেক গ্রন্থ থেকে প্রশ্ন আসে। কিতাবুল রেহালা কার, দাস ক্যাপিটাল কার, দ্য আর্ট অফ ওয়ার অথবা দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, এগুলো কার? ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসে। যেমন ক্যান্ডিড একটা আছে, ক্যান্ডিড হচ্ছে ভলতেয়ারের বিখ্যাত গ্রন্থ, ক্যান্ডিড, ভলতেয়ার। এগুলো সবগুলো কিন্তু ফরাসি যুদ্ধের সাথে কানেক্টেড, ভলতেয়ার। পাশাপাশি আপনি দেখবেন যে দ্য টেল অফ টু সিটিজ, দ্য টেল অফ টু সিটিজ, এই দ্য টেল অফ টু সিটিজ এটা হচ্ছে চার্লস ডিকেন্সের একটা বিখ্যাত গ্রন্থ। চার্লস ডিকেন্সের একটা বিখ্যাত গ্রন্থ। পাশাপাশি এই যে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তি, এই সবগুলাই কিন্তু মূলত ফরাসি বিপ্লবের সাথে কানেক্টেড এই গ্রন্থ। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে এতটুকু পর্যন্ত কি পারা যাবে কিনা প্রিয় শিক্ষার্থীরা? এতটুকু পর্যন্ত কি আমরা পারবো কিনা একটু সবাই বলে ফেলেন, দ্রুত দ্রুত বলে ফেলেন। সঞ্জু ইতি বলেছে সঞ্জু, সালে রবিন বলেছেন সি হবে। হ্যাঁ সঞ্জু, যারা যারা সঞ্জু আনসার করেছেন এটাই রাইট আনসার, এটা কিন্তু রাইট আনসার। ভেরি গুড, ভেরি গুড। ওকে, সাবেকুল নাহার রাইট আনসার। ওকে, মুজাহিদ উদারতম, ভেরি গুড। তারপর হচ্ছেন আছেন আমাদের সাথে আশফিকা, রাইট আনসার। নুসরাত জাহান সুমনা, রাইট আনসার। আল কোরআনের আলো আনসার করেছেন, রাইট আনসার, মাশাআল্লাহ। তো যারা যারা রাইট আনসার করেছেন সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। পরের কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। ওমা, কোশ্চেন তো শেষ। এটা কি হইলো? এত কম কেন প্রশ্ন আজকে? প্রশ্ন তো অনেক কম। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা খুব শর্ট একটা ক্লাস নিলাম, বাট ক্লাসের যে ডিটেলস গুলো, যে ডাটাগুলো ছিল সেগুলো খুবই এফেক্টিভ এবং আমরা চেষ্টা করেছি আজকের ক্লাসটাতে প্রচুর পরিমাণে ডাটা খুবই ফাস্ট দিতে। আপনারা দেখবেন যে আমরা ফার্স্ট থেকে যদি একটু রিভিশন করি কোন কোন জায়গাগুলো আমরা করেছি। আমরা সংবিধান প্রণয়ন কমিটি করেছি, আমরা সেক্টরগুলো দেখেছি, আমরা আলোচনা করেছি যে সংবিধানের অধিকারগুলো আলোচনা করেছি, আমরা আলোচনা করেছি যারা বীরশ্রেষ্ঠ ছিল তারা কোন সেক্টরে যুদ্ধ করেছে সেটা নিয়ে আলোচনা করেছি, আমরা রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি পড়াশোনা করেছি, আমরা পড়াশোনা করেছি ক্ষুদ্র নিগোষ্ঠীর অঞ্চলটা, এবং আমরা পড়াশোনা করেছি আন্তর্জাতিকের বৃহত্তম হ্রদ এবং আন্তর্জাতিক কিছু তত্ত্ব যেমন রিয়েলিজম, লিবারালিজম,
তারপর প্লুরালিজম এবং মার্কসিজম, তারপর হচ্ছে আমরা পড়াশোনা করেছি বিখ্যাত কিছু গ্রন্থ। তো খুবই র্যান্ডম ছিল আজকের ক্লাসটা, যে অনেকগুলো টপিক থেকে টুকরো টুকরো আকারে পড়াশোনা। কিন্তু আমাদের এই ক্লাসগুলো পরবর্তীতে যে ক্লাসগুলো আমরা ইনশাল্লাহ করবো, আরো অনেক অনেক ক্লাসগুলো করব, সেই ক্লাসগুলো ইনশাল্লাহ হবে কিসের উপরে জানেন? প্রত্যেকটা হবে টপিক বেসড। যেমন অলরেডি আমি আপনাদের 3টা ক্লাস নিয়েছি, উপজাতি, সংবিধান এবং কিসের উপরে ক্লাস নিলাম, এই যে মানে 3টা ক্লাস নিয়েছি আপনাদের বিভিন্ন টপিকের উপরে। তো এভাবে করে আপনারা কোন কোন টপিকের উপরে ক্লাস চান, বিশ্বযুদ্ধের উপরে ক্লাস চান কিনা, সংস্থার উপরে ক্লাস চান কিনা, সম্মেলনের উপরে ক্লাস চান কিনা, এভাবে করে আপনারা একটু কমেন্টে জানান যে আপনারা কোন টপিকের উপরে মূলত ক্লাস চান, তাহলে আমরা কিন্তু সেই টপিকের উপরে ইনশাআল্লাহ ক্লাস নেব। ওকে, ঐশী ছিল আমাদের সাথে মুক্তা ইসলাম, অভিজিৎ মন্ডল, সাইফুল ইসলাম, আবির, তানজিল, প্রভা, তারপর আমাদের সাথে আরো অনেকে যুক্ত হয়েছেন। তো যারা যারা যুক্ত হয়েছেন প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু কষ্ট করে আমাদেরকে বলবেন যে আমাদের এই ক্লাসটা কেমন লেগেছে এবং কোন কোন টপিকগুলো আপনারা জানতে চাই। জিমু বলেছেন আপনার হাতে লেখা অনেক সুন্দর, অনেক ধন্যবাদ। ওকে ওকে ওকে, হালিম বিথি আছেন আমাদের সাথে, হালিমা খাতুন বিথি, অনেক ধন্যবাদ। দীপিকা আছেন, দীপিকা দাশগুপ্ত। তো যারা যারা যুক্ত হচ্ছেন প্রিয় শিক্ষার্থীরা, সবাই সবাই অবশ্যই অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে পড়াশোনার কোনো বিকল্প নাই। এবং আমাদের আজকের এই ক্লাসটা আমরা মূলত সাজিয়েছিলাম কিছু খুবই গুরুত্বপূর্ণ টপিক থেকে। আপনারা কোন টপিকের উপরে ক্লাস চান সেটা একটু আমাদেরকে একটু কষ্ট করে জানান যে আমরা এই টপিকের উপরে ক্লাস চাই, এবং সেটার উপরে কিন্তু মই স্যার আপনার জন্য ক্লাস নিয়ে আসবে। ওকে, আচ্ছা, রবিন স্যার বলেছেন স্যার হচ্ছে জাতিসংঘের উপরে একটা ক্লাস চাই। ইনশাআল্লাহ জাতিসংঘের উপরে ক্লাস দেওয়া হবে। রবিন স্যার অনেক ধন্যবাদ, স্যার দারুণ ক্লাস, অনেক ধন্যবাদ। খুবই র্যাপিড আমরা ক্লাস নিয়েছি, দৌড়ের উপর আজকে আমরা ক্লাস নিয়েছি। আমরা আজকে দেখলাম যে আপনারা কত র্যাপিডলি আনসার করতে পারেন। আপনারা কিন্তু খুব সুন্দরভাবে খুবই দ্রুত আনসারগুলো করেছেন, অনেক ধন্যবাদ জানাই আপনাদের। আচ্ছা, আপনারা বলেন কোন কোন টপিকের উপরে ক্লাস চান। প্যারিস এবং লন্ডন, প্যারিস এবং লন্ডনের উপরে কি ক্লাস? হ্যাঁ হ্যাঁ, ও সরি, দুঃখিত, মানে দ্য টেল অফ টু সিটিজ বলতে দুইটা সিটিকে বুঝে, একটা প্যারিস আর একটা লন্ডন। আপনি ওই কনটেক্সটে বলছেন। মুজাক্কির, আপনাকে অনেক ধন্যবাদ, খুবই সুন্দর একটা আনসার করেছেন। কোন কোন টপিকের ক্লাস চান? অনেকে বলেছেন স্যার সংবিধান চাই, সংবিধানের ক্লাস হয়েছে। সাম্প্রতিকের উপর ক্লাস চাই, সামিরা, ইনশাআল্লাহ খুবই দ্রুত সাম্প্রতিকের উপর ক্লাস নেওয়া হবে। আর আপনারা জানেন যে বর্তমানে কিন্তু বাংলাদেশে 500টা উপজেলা হয়ে গেছে, অর্থাৎ উপজেলা আগে ছিল 495, এখন কিন্তু 500টা উপজেলা হয়ে গেছে। তো এই ধরনের কনটেক্সট থেকে আমরা ইনশাআল্লাহ খুবই দ্রুত সাম্প্রতিকের একটা ক্লাস গুছিয়ে আপনাদের জন্য নিয়ে আসবো। তো আজকে আর ল্যাংদি না করি, প্রিয় শিক্ষার্থীরা যারা যারা আমাদের সাথে খুব সুন্দরভাবে এই ছোট্ট ক্লাসটা এনজয় করেছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং নেক্সট ক্লাসের জন্য আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।